আজকে আমরা আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির সেকেন্ড চ্যাপ্টার সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই অধ্যায়টা সম্পর্কে পড়ব। দ্বিতীয় অধ্যায় বললাম এই জন্য কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতির প্রথম অধ্যায়টা হচ্ছে যে আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছিলাম। সেই ডিসটেন্স ফর্মুলা বা দূরত্ব নির্ণয়ের যে সূত্র শিখে এসেছিলাম ওখানে, অর্থাৎ দুটো বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব কি করে নির্ণয় করা হয় সেটা আমরা 4 নম্বর চ্যাপ্টারে শিখে এসেছিলাম। আজকে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির সেকেন্ড চ্যাপ্টার কোন একটি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই অধ্যায়টা সম্পর্কে আমরা পড়ব। এখন এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাকে প্রথমে জানতে হবে যে অন্তর্বিভক্ত মানে সরল রেখাংশের অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত বলতে কি বুঝি আমরা, আগে আমাদেরকে সেটা বুঝতে হবে। তো এখন দেখো, ধরো কোন একটা সরল রেখাংশ আমি নাম দিলাম এ বি, সেম আরেকটা সরল রেখাংশ আঁকছি, ধরো এটাও ধরো এ বি নাম দিলাম, আমি দুটো সরল রেখাংশ আমি আঁকলাম। এখন এই এ আর বি এই সরল রেখাংশের মধ্যবর্তী অংশে বা মাঝের এই অংশে কোন একটা বিন্দু পি আছে। তখন দেখো এই পি বিন্দুটা এর এ বি এর ভিতরে থেকে, এ বি সরল রেখাংশের ভিতরে থেকে এ বি কে দুটো ভাগে ভাগ করছে, ঠিক আছে? অর্থাৎ একটা অনুপাতে ভাগ করছে। কি অনুপাতে? না এখানে একটা হচ্ছে যে এ পি আর একটা কত না পিবি বা বিপি, ঠিক আছে? পিবি বা বিপি একই ব্যাপার, পিবি বা বিপি, তাই তো? তাহলে কোন সরল রেখাংশের ভিতরে কোন বিন্দু অবস্থান করে যদি ওই সরল রেখাংশটাকে দুটো অনুপাতে ভাগ করে দেয়, তখন বলা হবে যে ওই সরল রেখাংশটা এই পি বিন্দু দ্বারা অন্তর্বিভক্ত হয়েছে, ঠিক আছে? যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারনালি বাইসেক্ট, ঠিক আছে? ইন্টারনালি বাইসেক্ট করছে, ঠিক আছে? ইন্টারনালি বাইসেক্ট করছে অর্থাৎ অন্তঃস্থভাবে বিভক্ত করছে বা অন্তর্বিভক্ত করছে। এখন এই এবি সরল রেখাংশ, মনে করো দ্বিতীয় কেসটা দেখো, মনে করো আমি এবি সরল রেখাংশকে বর্ধিত করলাম, এটা বি এটা এ, আর মনে করো পি বিন্দুটা এই বর্ধিতাংশের উপরে আছে। কোন একটা সরল রেখাংশকে বর্ধিত করলে সেই বর্ধিতাংশের উপরে যদি পি বিন্দুটা থেকে তখন এই এবি সরল রেখাংশকে বিভক্ত করে, তখন বলা হবে যে এই পি বিন্দুটা এবি সরল রেখাংশকে বহির্বিভক্ত বা এক্সটারনালি বাইসেক্ট করছে, ঠিক আছে? এক্সটারনালি বাইসেক্ট করছে। তাহলে ভিতরে থেকে করলে সেটাকে আমরা কি বলবো? ইন্টারনাল বাইসেক্ট, মানে ইন্টারনালি বাইসেক্ট করছে বা ইন্টারনাল বাইসেকশন বলা হয় সেটাকে, অন্তর্বিভক্ত। আর বাইরে থেকে করলে সেটাকে কি বলা হবে? এক্সটারনালি বাইসেক্ট করছে বা এক্সটারনাল বাইসেকশন বলা হয়, ঠিক আছে? এখন বাইরে থেকে কি করে বিভক্ত করছে দেখো, যখনই আমি একে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম তখন তাহলে দেখো এই অনুপাতটা হবে এ পি, মানে পি বিন্দু দ্বারা এ এর অংশটা, পি বিন্দু দ্বারা এ এর অংশটা কি হচ্ছে? একটা হচ্ছে এপি, আর পি বিন্দু দ্বারা বি এর অংশটা কি হচ্ছে? বিপি। তখন বলবো এটা এপি ইজ টু বিপি, অর্থাৎ পি এর ছোঁয়া রেখে এই দুটো অংশ যেভাবে বিভক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদেরকে সোজা কথা যেটা মনে রাখতে হবে, কোন সরল রেখাংশের ভিতরে কোনো বিন্দু থেকে যদি বিভক্ত করে তখন সেটাকে বলা হয় অন্তঃস্থভাবে বিভক্ত করা বা অন্তর্বিভক্ত করা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারনালি বাইসেক্ট করা বা ইন্টারনাল বাইসেকশন। আর যদি সেই পি বিন্দুটা বাইরে থেকে করে তখন সেটাকে বলা হবে এক্সটারনাল বাইসেকশন বা এক্সটারনালি বাইসেক্ট করছে, অর্থাৎ বহির্বিভক্ত করছে, ঠিক আছে? এখন আমাদের এই চ্যাপ্টারের যেটা মূল বিষয়বস্তু হবে সেটা দেখো বলি। আচ্ছা, আরো একটা কথা এখানে আমাকে বলে নিতে হয়, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারে কিন্তু আমরা যা কিছু করব সেটা সবটাই কিন্তু আমাদের কার্টেসিয়ান প্লেনে করব। কার্টেসিয়ান প্লেন মানে ওই যে আমরা 3 নম্বর অধ্যায় করেছিলাম না, যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে যে তলগুলো তৈরি করে, সেই তলগুলোকে আমরা কি বলি? ঠিক আছে, ধরো এই একটা তল তৈরি করে বলবো না, ধরো এটা একটা তল। এখানে কি হয়, তোমার 4টে অংশে বিভক্ত হয়ে যেত। যখন আমরা দুটো সরল রেখাংশ পরস্পর লম্বভাবে যখন পরস্পর লম্বভাবে ছেদ করে তখন তাকে একটা দুটো তিনটে চারটে অংশে ভাগ হয়ে যায়। তখন তখন এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ, এটা এক্স এর নেগেটিভ দিক যেটাকে বলা হয় এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ দিক যেটাকে বলা হয় ওয়াই ড্যাশ।
কিন্তু এই যে চারটে অংশে ভাগ হয়ে যাওয়া, এই ভাগ হয়ে যাওয়ার সিস্টেমটাকে আমরা কার্টেসিয়ান সিস্টেম বলে থাকি, অর্থাৎ কার্টেসীয় পদ্ধতি বলে থাকি, যেখানে আমরা কাদেরকে বসাই, কাদেরকে এখানে রিপ্লেস করি আমরা এক একটা পয়েন্টকে, যে পয়েন্টগুলোকে আমরা সবসময় এইভাবে এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক, যেটাকে বলা হয় তোমার ভুজ আর কোটি। ঠিক আছে, ভুজ আর কোটি, অ্যাবসিসা আর অর্ডিনেট বলা হয় এগুলোকে। তাহলে আমরা এই চ্যাপ্টারে যা কিছু করব সব কিন্তু এরকম স্থানাঙ্ক সিস্টেমেই করব, আমরা স্থানাঙ্ক দিয়েই লিখব। ওকে, এখন আমরা যদি মেইন বিষয়বস্তুতে ঢুকে যাই চ্যাপ্টারের, ধরো এইটা একটা প্লেন আছে, ঠিক আছে, কার্টেসিয়ান প্লেন। সেই কার্টেসিয়ান প্লেনে সাপোজ এই একটা সরলরেখা আছে, একটা সরলরেখা আছে এ, আর মনে করো এখানে একটা আছে বি, এ বি একটা সরলরেখাংশ আছে, যেখানে এ বিন্দুর স্থানাঙ্কটা, আচ্ছা এ বিন্দুটার স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে x2 y2, বি বিন্দুর স্থানাঙ্ক। আর সাপোজ তাদের একটা মধ্যবর্তী অংশে কোন একটা বিন্দু P আছে, যে কিনা এই AB কে অন্তস্থভাবে বিভক্ত করছে, কারণ যেহেতু মধ্যবর্তী অংশে P বিন্দুটা আছে, মানে AB এর মধ্যে আছে, তাহলে সেটা অন্তর্বিভক্ত করছে, মানে ইন্টারনালি বাইসেকশন ঘটছে এখানে। তখন আমাদের যেটা কাজ হবে যে এই P বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, ঠিক আছে, we have to determine the coordinate of the point P, ঠিক আছে, that will be our task, যেটা আমাদের প্রধান কাজ হবে, যে AB একটা সরলরেখাংশ, যেখানে A বিন্দু স্থানাঙ্ক এত, B বিন্দু স্থানাঙ্ক এত, এবং তাদের মধ্যবর্তী কোন একটা বিন্দু, তাদের মধ্যবর্তী অংশে কোন একটা বিন্দু P, তাকে ধরে নাও m is to n অনুপাতে ভাগ করছে, ঠিক আছে। আচ্ছা আমি m এরটাকে ব্ল্যাক কালার দিই, বুঝতে সুবিধা হবে। m is to n এই অনুপাতে ভাগ করছে, ঠিক আছে, এইখানটা ধরে নাও m আর এখানটা হচ্ছে m। ওকে, কারণ যখনই মাঝে যখনই একটা বিন্দু P বসে যাচ্ছে, সেটা অবশ্যই দুটো ভাগে ভাগ করবে, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটার মাঝে যখনই একটা বিন্দু P বসে যাচ্ছে, তখন দুটো অংশ তৈরি হয়ে যাচ্ছে, একটা এই অংশ, একটা এই অংশ, অর্থাৎ AP is to PB। সেটাই ধরে নিলাম এই অংশটা AP টা হচ্ছে তোমার কত m, এবং PB টা ধরে নিচ্ছি কত m। তাহলে কি হলো না, xy প্লেনে কোন একটি সরলরেখাংশ AB, যেখানে A বিন্দু স্থানাঙ্ক x1 y1, B বিন্দু স্থানাঙ্ক x2 y2 কে কোন একটি বিন্দু P m is to n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করলে ওই P বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় কাজ। তো আমাদের নির্ণেয় কাজ কি হবে, মানে অনেকটা হচ্ছে প্রামাণ্যর মতো, ঠিক আছে, অনেকটা প্রামাণ্যর মতো, যে P বিন্দুর স্থানাঙ্কটা কত হবে সেটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, P বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, ধরে নিলাম P বিন্দুর স্থানাঙ্কটা হবে x, y। ওকে, তাহলে কি ধরে নিলাম x, y। তাহলে আমাদের কাজ কি হবে, এই x এর মান কত আর y এর মান কত সেটা বার করাই আমাদের মেইন কাজ হবে, তাই তো। পুরো অনেকটা জ্যামিতির মতো হচ্ছে, দেখো সেই জন্যই তো স্থানাঙ্ক জ্যামিতি, যেখানে বীজগণিতের সাহায্য নিয়ে জ্যামিতি করা হয়, দ্যাট ইজ কল্ড কোঅর্ডিনেট জিওমেট্রি অর স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে। এমনি জ্যামিতির সঙ্গে স্থানাঙ্ক জ্যামিতির এটাই পার্থক্য, যে আমরা স্থানাঙ্ক জ্যামিতির বীজগাণিতিক ক্যালকুলেশনগুলো আমরা করতে পারি এখানে, ঠিক আছে, জ্যামিতির ছোঁয়াও থাকবে, বীজগণিতের ছোঁয়াটাও থাকবে, সেই জন্য এটা স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। তো যাই হোক, তাহলে আমাদের কাজ হবে কিনা P বিন্দু স্থানাঙ্ক বার করা, অর্থাৎ x y এর মান বার করা। সেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে একটা অঙ্কন করে নিতে হবে। আচ্ছা এটা মূল বিন্দু দিয়ে রাখি। যাই হোক, যে অঙ্কনটা করতে হবে সেটা হচ্ছে A বিন্দু থেকে x অক্ষের উপরে, P বিন্দু থেকে x অক্ষের উপরে এবং B বিন্দু থেকে x অক্ষের উপরে লম্ব টানলাম। ধরো, আচ্ছা নামগুলো আমি পরে দিচ্ছি। আবার A বিন্দু থেকে এর উপরে, আবার P বিন্দু থেকেও এর উপরে লম্ব টানা হলো। ওকে, চলো নাম দেয়া যাক। কি হয়েছে তোমার AB, ধরো আমি নাম দিলাম C, এটা দিলাম D, এটা দিলাম E, A B C D E F, আর ধরে নাও এটা হচ্ছে G। এগুলো সব কিন্তু লম্ব, এগুলো সব লম্ব, ঠিক আছে, প্রত্যেকটা লম্ব টানা হয়েছে এখানে। ভালো করে বুঝে নাও, এটা হচ্ছে সূত্রের প্রমাণটা আমি বলছি, কি করে এই P বিন্দু স্থানাঙ্ক বার করতে হয়, সূত্রটা পরীক্ষা অতটা আসে না, কিন্তু অবশ্যই শিখতে হবে, কারণ ক্লাস 11 এ ভীষণ ভাবে এগুলো আছে, ক্লাস 11 এ তাই শিখতেই হবে এটা, যে কি করে নির্ণয় করতে হয়। যাই হোক, তাহলে আমাদের
মূল উদ্দেশ্য কি x y এর মান বার করা, তাই তো? তো এখন দেখো এইখানে সমগ্র চিত্রটা অঙ্কন করার পর আমাদেরকে আগে দুটো জিনিস বুঝতে হবে, দুটো সদৃশকোণী ত্রিভুজ বুঝতে হবে। সদৃশকোণী ত্রিভুজ কি একটু মনে করিয়ে দিই, আগে পড়েছো তো, মনে করিয়ে দিই। দুটো ত্রিভুজ যদি তাদের তিনটে কোণের মানই সমান হয়, দুটো ত্রিভুজের যদি তিনটে করে কোণের মানই সমান হয়, তখন সেই ত্রিভুজগুলোকে আমরা কি বলি? সদৃশকোণী ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল বলা হয়। ঠিক আছে, সদৃশকোণী। ক্লাস 7 8 9 সব জায়গাতেই, 7 8 সব জায়গাতেই পড়েছি আমরা, 9 এও পড়ছি আমরা। ঠিক আছে, দুটো ত্রিভুজের কোণগুলোর মান যদি পরস্পর সমান হয়, তখন ওই ত্রিভুজ দুটোকে আমরা পরস্পর কি বলি না? সদৃশকোণী ত্রিভুজ বলি। কাজে লাগবে সেই জন্য বলে দিলাম। তো এখন দেখো আমরা এই দুটো ত্রিভুজ কল্পনা করব, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ পি ই আর হচ্ছে ওখানে ত্রিভুজ পি বি জি, নট পাবজি, ইটস পিবিজি। ঠিক আছে, তো যাই হোক এপিই আর কত পিবিজি, এদেরকে আমরা সদৃশকোণী দেখাবো। দেখো সদৃশকোণী দেখাতে গেলে দেখো কি কন্ডিশন আসছে, তিনটে করে কোণ সমান দেখাতে হবে। এখন এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান কেন? কারণ দুজনেই 90 ডিগ্রি করে লম্ব টেনেছিলাম আমরা। আবার এই x অক্ষ একটা লাইন, তার উপর দেখো তোমার পিডি এবং বিই দুজনেই কিন্তু লম্ব। এখন একই সরলরেখার উপরে যদি আমরা দুটো লম্ব টানি, তখন কিন্তু তারা পরস্পর কি হয়ে যায়? সমান্তরাল হয়ে যায়। কেন বলো তো? ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা তাদের একটা কি ছেদক। ঠিক আছে, এখন এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে দেখো এই যে দুটো অনুরূপ কোণ, এই অনুরূপ কোণ দুটো সমান হচ্ছে। এবার যদি একটু ক্লাস 8 এ চলে যাই আমরা, দুটো সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে যদি অনুরূপ কোণগুলো সমান হয়, তখন ওই সরলরেখা দুটো কি হয়ে যায়? সমান্তরাল হয়ে যায়। সমান্তরাল হলে অনুরূপ সমান হয়, আবার অনুরূপ কোণগুলো সমান হলে তারা সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, তাই এটাকে একদম খুব সংক্ষেপে মনে রাখলে এটা হয় যে একই সরলরেখার উপরে যদি একাধিক লম্ব টানি, তখন সেই লম্বগুলো পরস্পর সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, চ্যাপ্টার 9 এও কিছুটা পড়েছি। তার মানে এসি পিডি বা বিজি বিই এরা সব কিন্তু পরস্পর সমান্তরাল। এখন দেখো তাহলে পিডি, এই যে ধরো এটা পিডি আর ওখানে কি আছে তোমার বিজি, এরা সমান্তরাল, এবং এইটা তাদের একটা ছেদক বলতে পারি। ঠিক আছে, এইটা তাদের একটা ছেদক বলতে পারি। দাও আমি ভালো করে লিখে রেখেছি। তাহলে দেখো ওরা যদি সমান্তরাল হয়, তখন দেখো আবার বলতে পারবো যে এই কোণটার সঙ্গে এখানে লিখে দিচ্ছি, এই কোণটা পরস্পর কি বলতো? অনুরূপ কোণ হিসাবে সমান। ঠিক আছে, এইটার সঙ্গে এটা সমান্তরাল, আর এই বিপিটাকে, এই বিএটাকে একটা কি ছেদক ভাবো, তাহলে এইটার সঙ্গে এটা কি তোমার অনুরূপ কোণ হিসাবে সমান। তাহলে দুটো কোণ 90 ডিগ্রি পেলাম, আবার দুটো কোণ কি পেলাম? পরস্পর অনুরূপ কোণ হিসাবে সমান পেলাম। তাহলে একটা দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণ সমান হয়, তাহলেই সদৃশকোণী বলে দেওয়া যায়। কারণ দুটো কোণ সমান হলে 3 নম্বর কোণকে তো অবশ্যই সমান হতে হবে, অর্থাৎ এই দুটো কোণ এমনি অটোমেটিক সমান হয়ে যাচ্ছে, এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পর এমনি অটোমেটিক সমান হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখাতে পারলাম? এই ত্রিভুজের দুটো কোণই পরস্পর সমান হচ্ছে, তাহলে তখন তারা কি হয়ে যাচ্ছে না? পরস্পর সদৃশকোণী হয়ে যাচ্ছে না। ঠিক আছে, পরস্পর কি হয়ে যাচ্ছে? সদৃশকোণী হয়ে গেল। ওকে, তাহলে যখনই এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে গেল, তখন আমরা কি করব? যেটা হচ্ছে নিয়ম, যে দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, ধরো ভালো করে বোঝো কিন্তু এগুলো ক্লাস 10 এও আছে, এটা হচ্ছে যে এ বি সি আর সাপোজ এখানে আছে তোমার ডি ই এফ, এই দুটো ত্রিভুজ সদৃশকোণী হয়ে গেছে। তো সদৃশকোণী হলে কি হয়? তাদের বিপরীত বাহুগুলো সমান অনুপাতে থাকে। ধরে নাও এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান, এবং এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান। তাই তিনটে করে কোণ সমান মানে কি? তারা সদৃশকোণী। আর সদৃশকোণী হলেই তাদের বিপরীত বাহুগুলো সমান অনুপাতে থাকে। সমান অনুপাতে থাকে মানে, তো বিপরীত বাহু মানে এইটার সঙ্গে এইটা সমান, তার বিপরীত বাহু কোনটা হবে? এর ক্ষেত্রে বিসি, এর ক্ষেত্রে কত হবে তোমার? ইএফ। তখন কি হবে? বিসি বাই ইএফ। অনুপাতিত, অ্যাকচুয়ালি বিসি বাই ইএফ মানেই তো কি? বিসি ইজ টু ইএফ। তাহলে অনুপাতই নিচ্ছি আমরা এটা। আবার এইটার সঙ্গে এইটা সমান মানে কি? তার বিপরীত বাহু এর ক্ষেত্রে কত? এসি, আর এর ক্ষেত্রে কত হবে? ডিএফ সমান এসি বাই কত? ডিএফ। আর একইভাবে এর উল্টো দিকে কত আছে তোমার? এটার ক্ষেত্রে এবি, আর এটার ক্ষেত্রে কত হবে? ডিই। তাহলে সমান আমরা কত বলতে পারি? না এবি বাই কত? না ডিই।
ওকে, তাহলে এই যে বাহুগুলোকে আমরা দেখো লিখলাম এই অনুপাত তাহলে দুটো অনুপাত সমান করে লিখছি। এইটাও একটা বাহুর অনুপাত, এটাও একটা বাহুর অনুপাত, দুটো অনুপাতকে সমান করে লিখছি বলেই বলছিলাম যে সমানুপাত থাকবে। তো যাই হোক, তোমরা এটা ক্লাস 10 এরই মেন বিষয়বস্তু, কিন্তু এটা আমাদেরকে এখানে না বুঝলে হবে না। এখানে আমি বলে দিচ্ছি তো সেই জন্য যে দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তখন তাদের বিপরীত বাহুগুলো সমান অনুপাতে থাকে। ঠিক আছে, তো এখন তাহলে দেখো, যেহেতু আমরা বলেছি যে ত্রিভুজ APE আর ত্রিভুজ কত PBG তারা কি সমান অনুপাতে আছে, তারা যখন যেহেতু সদৃশকোণী তাদের বিপরীত কোণগুলো সমান অনুপাতে থাকবে। এবার বিপরীত বাহু কোণগুলো হবে না, যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো। তাহলে এখানে কত বলতে পারি আমরা? অতএব দেখো এখানে তাহলে কি হচ্ছে, প্রথমে ধরো আমি বলছি 90 ডিগ্রিটাই যদি বলি, এই ত্রিভুজের এইটার সঙ্গে এই ত্রিভুজের এইটা সমান, তাহলে এর ক্ষেত্রে কি হবে, বিপরীতে কি আছে তোমার AP, তাহলে কত লিখতে পারবো আমরা AP বাই, ওর ক্ষেত্রে কোনটা 90 ছিল, মানে যদি এর ক্ষেত্রে 90 নিই তাহলে ওর ক্ষেত্রেও 90টাকেই নিতে হবে। তাহলে ওর ক্ষেত্রে 90টা কত হচ্ছে, এটা PB, তাহলে AP বাই কত PB সমান, আবার এর এই কোণটার সঙ্গে এর এই কোণটা সমান ছিল, তাহলে এর উল্টো দিকে কি আছে, এটা AF, আর ওর ক্ষেত্রে কত হচ্ছে, এটা এর উল্টো দিকে কত আছে PG, আর কোনটা থাকছে কোনটা এইটা, তাহলে এর উল্টো দিকে কত PF, আর এর উল্টো দিকে কত হচ্ছে BG। ওকে, তাহলে এই হচ্ছে বাহুগুলোর অনুপাতগুলো লিখলাম। এবার আমাদের যেটা কাজ হবে, এই প্রত্যেকটার মানগুলো কি কি হবে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। দেখো AP এর মানটা খুব সহজ, মানে PB এর মানটা খুব সহজ। কেন বলো তো? AP এর মানটা কত, AP টা হবে, দেখো এখানে দেওয়াই আছে M, কারণ M = n অনুপাতে বিভক্ত করেছিল, মানে কত, এটা M, আর PB টা কত M, তাহলে M/n। এটাতে কোনো কিছু সমস্যা হলো না, কিন্তু পরের গুলোর ক্ষেত্রে আমাকে একটু নির্ণয় করতে হবে। ঠিক আছে, যেমন ধরো AF টা কত হবে, ভালো করে বুঝতে হবে। এখন কোন একটা বিন্দু এইখানে আছে যার স্থানাঙ্ক xy, দ্যাট মিন্স আমরা যদি এরকম এখান থেকে x অক্ষের উপর এবং y অক্ষের উপরে লম্বটা নিই, তার মানে এইটা কি হচ্ছে তোমার, এখান থেকে এইটা হচ্ছে x, মানে x একক দূরে আছে, আর এটা কত y একক দূরে আছে। মানে ধরো কোন একটা বিন্দু যদি এখানে থাকে, তার যদি আমরা স্থানাঙ্ক লিখি 2 3, তার মানে কিরকম করে গুনি, 1 2 1 2 3 এইভাবে গুনি না, তার মানে কি বোঝাচ্ছে, এটা 2 আর এটা কত 3। ওকে, তাহলে এটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছি। তাহলে দেখো AF টা কত হবে, AF মানে কোনটা, ভালো করে দেখো, AF মানে এইটা, তো আমি এইটা সমান বলতেই পারি, মানে AF মানেই কত CD, এই যে এইটার সঙ্গে কোনটা, এটা সমান, তাহলে আমরা যদি CD টা বার করি তাহলে কিন্তু AF টা পেয়ে যাব। তো আবার দেখো CD সমান আমরা কি বলতে পারি, টোটাল OD মাইনাস OC, কারণ মূল বিন্দু সাপেক্ষেই তো বিচার করতে হবে বিন্দুগুলো। OD টা কত হবে, তাহলে দেখো D বিন্দুর x অক্ষ কত আছে x, আবারও বলছি এটা মিলিয়ে দেখো, যখন এখানে কোনো বিন্দু 2 3 থাকে, যদি লম্বটা আমরা টানি, ঠিক আছে, তাহলে এখান থেকে এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা কত হয়, এই x অক্ষটা যে স্থানাঙ্ক সেটাই তো হয়, কারণ 1 2 হলে তবেই তো এখানে 2 লিখতে পারি, তার মানে এটা হচ্ছে 2 মূল বিন্দু থেকে এই দূরত্ব মানেই x অক্ষের স্থানাঙ্কটা। তাহলে OD টা কত হবে, এইটা হচ্ছে তোমার কত x, আর OC টা কত তোমার x1, তাহলে টোটাল x থেকে যদি আমরা x1 টা বাদ দিয়ে দিই তাহলে CD টা পড়ে থাকবে। তাহলে AF সমান কত হচ্ছে বলো তো, যেটা CD সেটাই, CD টা তাহলে কত হলো x মাইনাস x1, তাহলে AF টা হবে x মাইনাস x1। একটা বুঝে নাও, বাকিগুলোতে একই ধরনের হবে। ঠিক আছে, তাহলে কত হলো না, AF সমান x মাইনাস x1। নেক্সট আমরা কাকে দরকার, PG টা কত হবে, PG মানে এইটা, তাহলে এটাও একই ব্যাপার। প্রথমে আমরা কি PG মানেই কোনটা, তোমার DE টা হবে, বা DE সমান কি বলতে পারি, টোটাল OE মাইনাস কত OD। এবার OE টা কত, OE টা কত হচ্ছে তোমার, দেখো এইটা যেহেতু তোমার x2, তাহলে বলতে পারি OE টা কত x2। আবার যেহেতু তোমার এইটা কত হবে, OD টা কত হবে x টা, তাহলে OE হচ্ছে তোমার x2 আর এটা হচ্ছে x, তাহলে D টা কত হবে, টোটাল x2 মাইনাস x। তাহলে আমরা বলতে পারি যে DE মানে কত হবে PG, তাহলে PG সমান কত হবে x2 মাইনাস কত x1। ওকে, তাহলে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কত হবে x মাইনাস x1 বাই কত x2 মাইনাস x1। একইভাবে যদি PF গুলো বার করি, তাহলে PF টা কত হবে, দেখো PF টা কত হবে, PF মানে কোনটা এইটা, তাই তো,
তো ওইটা কত হবে, পিএফটা কত হবে তোমার, পিএফ মানে আমি বলতেই পারি যে পিডি মানে পিডি মাইনাস কত তোমার ডিএফ, তখন পিডিটা কত হবে, এখান থেকে এইটা কত হবে পিডিটা, তার মানে কি এটা এই বিন্দু দেখো ওয়াই স্থানাঙ্ক সেটা কত ওয়াই ছিল, সেখান থেকে কোনটা বাদ যাবে না এই ডিএফটা বাদ যাবে। এবার ডিএফ কোনটা হবে, দেখো যেটাই এসি হবে সেটাই কিন্তু ডিএফ হবে, এসির সঙ্গে ডিএফ সমান হবে, ঠিক আছে, কারণ লম্ব তল সব আয়তক্ষেত্র তৈরি করেছে, তাই ওই বিপরীতগুলো সমান হবে, ঠিক আছে, মানে যেমন ধরো পিজির সঙ্গে ডিই বা এ এফ এর সঙ্গে সিডি, এখানে এসির সঙ্গে এফডি, এগুলো সব আয়তক্ষেত্রের বিপরীত বাহু হিসেবে সমান হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক তাহলে এইটা হবে কত, এসিটা হবে কত, দেখো এসি মানে কত তোমার, এটা যেহেতু ওয়াই স্থানাঙ্ক, কারণ এই এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 মানে কি এটা x1 আর এটা কত y1, তাহলে এইটা y1 মানে এটা y1, ঠিক আছে, তাহলে কি টোটাল পিডি মাইনাস ডিএফ, পিডিটা কত y ছিল তাহলে y মাইনাস y1, একটু বোঝার চেষ্টা করো, একই ফান্ডা দিয়ে তৈরি মানে একই ফান্ডা দিয়ে হচ্ছে এগুলো, ঠিক আছে, একটু বুঝে নিও, না হলে অসুবিধা হয়ে যাবে, প্রথমটা ভালো করে বুঝে নাও, তারপরে একই বিষয় হচ্ছে তো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে একই ভাবে যদি আমরা পরেরটার ক্ষেত্রে বলি যে বিজিটা কত হবে, ওই একই যুক্তি, বিজি মানে এইটা মানে কি বলো আমরা এই টোটালটা মাইনাস কোনটা হবে তোমার এখান থেকে এইটা, এই টোটালটা কত হবে এটা y2 আর এইটা কত হবে এটা y, কারণ এটা y মানে এটাও কত হবে y হবে, এটা তো y2 মাইনাস কত y, চলো বসিয়ে দাও, তাহলে y মাইনাস y1 বাই কত হবে y2 মাইনাস y, আর কিছু নেই, ঠিক আছে, আর কিছু নেই, এটাই বুঝতে হবে আমাদেরকে, ওকে। এখন দেখো আর জাস্ট দু একটা লাইন করে দিলেই হয়ে যাবে, তাহলে কি পেলাম এইটা সমান এইটা সমান এইটা, তাহলে এইটা সমান এটা মানে বলতে পারি কি এটার সঙ্গেও এটা সমান, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কি সেই x এর মান বার করা আর y এর মান বার করা, তাহলে এইটার সঙ্গে এইটা সমান, আবার বলতে পারি এটার সঙ্গে এটা সমান, ঠিক আছে, তাহলে অতএব m বাই n সমান কত হবে x মাইনাস x1 বাই কত হবে x2 মাইনাস x1, ঠিক আছে। যদি এটা করো তাহলে দেখবে সেখান থেকে আমরা কার মানটা পেয়ে যাব x এর মানটা পেয়ে যাব, এবং দু লাইন ক্যালকুলেশনটা করলে ওখান থেকে যেটা দু লাইন ক্যালকুলেশন করলে ওখান থেকে যেটা বেরোবে আমি বলে দিচ্ছি, সেটা x এর মানটা এইরকম বেরোবে, ওখান থেকে বেরোবে x সমান mx2 প্লাস mx2 প্লাস nx1 বাই বেরোবে তোমার m প্লাস n, এটা বেরোবে ওখান থেকে, তোমরা করে দেখবে এটা বেরোবে ওখান থেকে। আবার যদি এইটার সঙ্গে তাহলে এটা সমান করলাম, আবার যদি এটার সঙ্গে এইটাকে নাও তখন দেখবে সেখান থেকে আবার কোনটা পেয়ে যাবো yটা পেয়ে যাবো, এবং yটা যেটা পাবো সেটা হচ্ছে অনেকটা এইরকম বেরোবে, মুছে দিলাম আর লাগবে না, সেখান থেকে y এর মানটা বেরোবে my2 প্লাস ny1 বাই কত m প্লাস n, ঠিক আছে। সো দ্যাট উই ক্যান সে দ্য কোঅর্ডিনেট অফ p, the coordinate of the point p is equal to কত mx2 plus mx1 by m plus n, my2 plus ny1 by m plus n, that is the coordinate of that point p, ওকে। তাহলে কোন একটা সরলরেখাংশ AB যার a বিন্দু স্থানাঙ্ক x1 y1, b বিন্দু স্থানাঙ্ক x2 y2, এবং তাদের মধ্যবর্তী কোন একটা বিন্দু p যদি ওই সরলরেখাংশকে m:n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, তখন কি হবে সেই p বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে এইটা, মনে রাখবে m ইনটু এর প্রথমটা, মানে এটা সূত্রটা ফাইনাল সূত্রটা এবার বলছি আমি পুরো, যে সূত্রটা মানে এই সমস্ত জিনিসগুলো শেখার জন্য, কিন্তু সূত্রটা হচ্ছে অঙ্ক করার জন্য মানে করতেই হবে, সূত্রটা কি করে মনে রাখবে অন্তস্থভাবে বিভক্ত করলে, বারবার বলছি এটা ইন্টারনাল বাইসেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে, ইন্টারনাল বাইসেক্টরের ক্ষেত্রে, তাহলে m ইনটু এর প্রথমটা প্লাস n ইনটু এর প্রথমটা বাই ওই দুটো যোগফল মানে m প্লাস n, আবার y স্থানাঙ্কের ক্ষেত্রে y টাতে চলে যাব m ইনটু এর দ্বিতীয়টা প্লাস n ইনটু এর দ্বিতীয়টা বাই ওই m প্লাস n, ঠিক আছে। যদি এখন এই যে আমরা বিন্দুটাকে নিয়েছিলাম ধরো এটা a আর এটা b, p টা এই সরলরেখাংশের যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা এইখানেও p বিন্দু থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে যে কোনো জায়গায় থাকতে পারে। আমরা এখন একটা পার্টিকুলার কেস করব, পার্টিকুলার কেস বলতে যদি p বিন্দুটা এদের মধ্যবিন্দু হয়ে যায় তখন কি হবে, যদি p বিন্দুটা এদের মধ্যবিন্দু হয়ে যায় তখন কি হবে, ঠিক আছে। তখন দেখো কি হবে, p বিন্দুটা যদি মধ্যবিন্দু হয়ে যায় তার মানে কি এখানে m এর সঙ্গে কে সমান হয়ে যাচ্ছে n সমান হয়ে যাচ্ছে না, m is to n
যদি এটার সঙ্গে এটা সমান হয় তার মানে এটা 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, অর্থাৎ সেক্ষেত্রে m সমান n। ঠিক আছে, অর্থাৎ যদি p বিন্দুটা যে কোনো জায়গায় বসতে পারে, যদি সেটা মধ্যবিন্দুতে বসে সেক্ষেত্রে m equal to n হবে, and in that case the coordinate of p will be কত হবে? কোঅর্ডিনেট অফ p যদি বসিয়ে দিই আমরা, তাহলে m এর জায়গায় তো m বসিয়ে দাও, তাহলে m x2 প্লাস n x1 বাই নিচে কত হবে? n প্লাস n কমা দিয়ে এখানেও কত হচ্ছে কিভাবে? ny2 প্লাস ny1 বাই কত? m প্লাস n। ওকে, এখন দেখো এখান থেকে যদি তাহলে আমরা কমন নিই, উপর থেকে দেখো n কমন যাবে, নিচে 2n আসছে, n কমন যাবে, নিচে কত আসছে তোমার? 2n। তাহলে কমন গেলে কত হচ্ছে? লিখছি আমি x1 প্লাস x2 বাই 2n। আর এখানেও একইভাবে n কমন গেলে y1 প্লাস y2 বাই কত না? 2n। এটা n হবে এটা। ঠিক আছে, এবার n যদি কেটে যায় তাহলে কত হচ্ছে? x1 প্লাস x2 বাই 2 আর হচ্ছে তোমার y1 প্লাস y2 বাই কত? 2। তাহলে দুটো বিন্দু যেখানে a বিন্দু স্থানাঙ্ক ওই x1 y1, b বিন্দু স্থানাঙ্ক ওই x2 y2 যদি হয় এবং p বিন্দু যদি তাদের মধ্যবিন্দু হয়, তখন ওই মধ্যবিন্দু বা মিড পয়েন্ট, ঠিক আছে, মধ্যবিন্দু বা যেটাকে ইংরেজিতে বলা হয় মিড পয়েন্ট, ঠিক আছে, মিড পয়েন্ট, তখন এই মিড পয়েন্টের কোঅর্ডিনেট বের করার হচ্ছে এটাই ফর্মুলা। ঠিক আছে, অর্থাৎ তখন যেটা হয়ে যায় এর প্রথমটা প্লাস এর প্রথমটা বাই 2, এর দ্বিতীয়টা প্লাস এর দ্বিতীয়টা বাই 2। সূত্রগুলো নিজের মতো করে মনে রাখবে। ঠিক আছে, সূত্রগুলো নিজের মতো করে মনে রেখো। তো যাই হোক, তাহলে এটা গেল তোমার ইন্টারনাল বাই, হ্যাঁ এটা গেল ইন্টারনাল বাইসেকশনের ক্ষেত্রে। আরেকটা যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এক্সটারনাল বাইসেকশন। ঠিক আছে, অর্থাৎ বহিস্থভাবে যদি বিভক্ত হয় তখন আর কিচ্ছু নয়, সব এক থাকবে, এটা যেমন m m থাকবে, ঠিক আছে, এটা যেমন সব কিছু এক থাকবে, শুধুমাত্র এই মাঝখানে খালি মাইনাস বসে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোন কেসটা? যদি সরলরেখাংশটা, যদি ব্যাপারটা যদি এই রকম ঘটে, আর এই রকম আছে, এই এ বি সব ঠিক আছে, কিন্তু বিটা এখানে আর পিটা যদি এখানে থাকে, ওই একই m:n অনুপাতে বিভক্ত করবে, যেখানে a বিন্দু স্থানাঙ্ক x1 y1, b বিন্দু স্থানাঙ্ক কত? x2 y2, ওই সব এক। কিন্তু যদি সেটা বাইরে থেকে বিভক্ত করে, অর্থাৎ যদি সেটা বহির্বিভক্ত করে, তখন p বিন্দু স্থানাঙ্কটার ক্ষেত্রে খালি মাঝখানগুলোতে খালি মাইনাস বসে যাবে, সরি এগুলোও মাইনাস হবে, m - n, এখানেও হয়ে যাবে কত? m - n। এই প্রমাণটা করতে হবে না, এই প্রমাণটাই দেখো। আর বহির্বিভক্তর প্রমাণটা বইয়ে পড়ে দেওয়া আছে, সেটা চাইলে দেখতে পারো, কিন্তু সূত্রগুলো তিনটে মনে রাখতেই হবে। একটা হচ্ছে অন্তঃস্থভাবে বিভক্ত করলে কি হয়, ওই যেটা বললাম mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর y এর ক্ষেত্রে y2 my2 প্লাস ny1 বাই m প্লাস n। আর অন্তঃস্থভাবে বিভক্ত করলে এটা, বহিস্থভাবে বিভক্ত করলে মাঝখানে মাইনাস। আর কোন একটা সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করার ক্ষেত্রে যেটা আমাদেরকে ফলো করতে হয়। ঠিক আছে, ওই যে এর প্রথমটা প্লাস, যেটা এর আগেরটা বললাম, এর প্রথমটা প্লাস ওর প্রথমটা বাই 2, এর দ্বিতীয়টা প্লাস ওর দ্বিতীয়টা বাই 2। ওকে, তাহলে এই হচ্ছে সব বিষয়বস্তু গেল। এবার আমাদের এখানে আর কিছু নেই, এবার সরাসরি খালি আমরা অঙ্কে চলে যাব। ঠিক আছে, সরাসরি অঙ্কে চলে যাব আমরা। দেখো এরপর সরাসরি যদি আমরা অঙ্কে চলে যাই, একটু দাগ দিয়ে নাও। আমি যেটা এতক্ষণ ধরে বললাম সেটা হচ্ছে 264 পাতা 4 এর দাগেরটা, 264 পাতা 4 এর দাগের আর্টিকেলটা আমি বলেছি। ঠিক আছে, তোমরা তার দেখো 265 পাতার দেখবে দুটো বাক্সের মধ্যে দুটো সূত্র আছে, ওই দুটো সূত্র দাগ দেবে। 266 পাতার মাথায় প্রয়োগ 5 ওইটা করবে। ঠিক আছে, তারপরে দেখবে তারপরে 6 7 ওগুলো দেখবে বহিস্থভাবে বিভক্ত ব্যাপারটা আছে ওখানে, বহিস্থভাবে বিভক্ত করলে কি হয়। 7টা দেখার দরকার নেই, পরের পাতার 8 এবং তার নিচে বহিস্থভাবে বিভক্ত হলে তার সূত্রটা আছে ওখানে। পরের পাতায় চলে যাবে, তিনটে ইম্পর্টেন্ট অঙ্ক আছে, বিশেষ করে 10 11। ঠিক আছে, 9টাও দেখবে, 10 11টাও অবশ্যই দেখবে। ঠিক আছে, এখন আমি কোষে দেখি 19 এর একটা দেখাই, আমি কোষে দেখি 19 এর। ধরো একের দাগে যদি একটা বলি, একের দাগে ধরো আমি 3 একটা বলছি, নিজেরাও পড়ে নাও। বলছে -1 2 এবং 4 - 5 বিন্দুদ্বয়, বলছে নিচের বিন্দুদ্বয়ের ইনস্ট্রাকশনটা পড়ো। নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত হয় তার স্থানাঙ্ক বার করতে বলছে, তাই তো? এখন এখানে বিন্দুগুলো কত কত দেওয়া আছে, তার মানে দেখো এখানে x1 y1 এর ভূমিকায় আছে -1,2।
x2 y2 এর ভূমিকায় আছে কত এখানে 4, -5 4, আর এখানে m/n সমান বলে দেওয়া আছে 3:2 আর একটা বলে দেওয়া আছে বহিস্থভাবে। ঠিক আছে, বহিস্থভাবে। আমি এগুলো ইংরেজিতে লিখে পাঠাবো, কিন্তু তোমরা এখন বাংলাতে বুঝে নাও আগে। তাহলে আমাকে কি বার করতে হবে, যে বিন্দুটা এটা করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক। তো লেখাটা আমরা লিখবো 266 পাতার মাথার মতো করে। ঠিক আছে, 266 পাতার মাথার মতো করে আমরা লেখাটা লিখবো। ওকে, দেখো লেখাটা আমি আর বলছি না, লিখবো এটাই যে বিন্দু এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক বলে, এবার আমি সেটা লিখছি, সেই বিন্দুর স্থানাঙ্ক সমান বলি কত হবে, এবারে স্থানাঙ্ক সমান। তাহলে সূত্র কি হয়, mx2, তাই তো? তো এখানে m এর জায়গায় কত আছে তোমার, এখানে দেখো এখানে m এর জায়গায় আছে 3, তাহলে mx2 মানে কত, 3 × 4, 3 × 4। ঠিক আছে, তো ছবিটাও যদি এঁকে দিই, অর্থাৎ এই বিন্দুটা কত দেওয়া আছে ভালো করে বোঝো, 1, -1,2। আচ্ছা, এইখানে এই বিন্দুটা কত দেওয়া আছে, 4, কত -5। আর অনুপাতটা কত দেওয়া আছে, এইখান থেকে তোমার বলে দিয়েছে কত না 3:2 অনুপাতে, 3:2 অনুপাতে। তাহলে কি হয়, mx2 তাহলে 3 × 4 মাইনাস, কেন, কারণ বহিস্থভাবে, তাহলে মাইনাস হবে n × এইটা, অর্থাৎ n × কত হচ্ছে -1 বাই m প্লাস n, m প্লাস নয় যেহেতু বহিস্থভাবে, তাহলে মাইনাস হবে, তাহলে 3 - 2 কমা আবার কত m × x2 না y2, m × এর প্রথমটা মাইনাস n × এর দ্বিতীয়, এর প্রথমটা বাই নিচে কত m - n, আবার একই ভাবে m × এর দ্বিতীয় মাইনাস n × এর দ্বিতীয় বাই নিচে কত ওই m - n। তাহলে আবার কত হচ্ছে তোমার 3 × -5 মাইনাস 2 × কত না 2, ওকে, বাই নিচে কত 3 - 2। ক্যালকুলেশন করে দাও, 3 × 4 কত হচ্ছে 12 মাইনাসে মাইনাসে, আচ্ছা n কেন লিখেছি, এটা 2 হবে, এটা 2 হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই 3 থেকে 2 বাদ দিলে 1, আর এটা কত হচ্ছে -15 আর মাইনাস কত তোমার 2 × 2 = 4, ওকে, বাই নিচে কত 1। তাহলে কত হচ্ছে, এটা 12 2 14 বাই 1 মানে কত 14, আর -15 -4 নিয়ে কত -19 বাই 1 মানে কত -19। তাহলে যে বিন্দুটা এই কাজটা করছে, অর্থাৎ এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে 14, -19, যেহেতু এটা বহিস্থভাবে আর কি। একইভাবে অন্তস্থভাবে হলে খালি মাঝখানে খালি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে খালি। ঠিক আছে, তাহলে এইভাবে এগুলো করবে। ওকে, নেক্সট যদি বলি আমরা 2 এর দাগের একটা বলি, আজকে বেশি বলবো না, কারণ আগে যেহেতু প্রমাণটা বলেছি, প্রমাণটা তোমাদেরকে দেখতে হবে। দেখো 2 এর দাগের বলেছে নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরলরেখাংশগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। মানে এই যে এটা ধরো এই বিন্দুটা দিয়ে দেওয়া আছে 5, 4, আর এই বিন্দুটা দিয়ে দেওয়া আছে 3, -4। ঠিক আছে, 3, -4 হলে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, মানে এইটা কত হবে, এইটা কত হবে। তো আমরা কি জানি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক লিখবো যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান কত হবে, এর প্রথমটা যেটা সূত্র x1 + x2/2, তাহলে এখানে কত হবে 5 + 3/2, আর কত হবে 4 + a - -4/2, সূত্র কিন্তু এটা। ঠিক আছে, ওই যেটা বললাম প্রথমে যে মধ্যবিন্দু হওয়ার যে সূত্রটা আর কি, মধ্যবিন্দু হলে 5 আর 3 8/2, এটা হবে 0/2, 8/2 মানে কত 4, আর 0/2 মানে কত 0, তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কটা কত যাচ্ছে 0। ঠিক আছে, তাহলে আজকে প্রথম যেগুলো পড়িয়েছি আগে ওগুলো পড়বে। ঠিক আছে, এইখানে 1 এর দাগের 2 এর দাগের গুলো পড়বে, উদাহরণ যেগুলো বললাম সেইগুলো দেখো। ঠিক আছে, দেখে এই পর্যন্ত থাকুক, নেক্সট দিন আমরা আরো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে শুধু আলোচনা করব।